Assalamu alaikum all. Welcome all to our today's class on dimensional analysis and similarity. আমরা আজকে আমাদের যে প্রবলেমটা সেটা সলভ করতে চাচ্ছি। আমাদের এখানে প্রবলেমটা স্টেটমেন্টটা যদি আমরা একটু পড়ি, সেটা হলো for the steady flow of an incompressible Newtonian fluid through a long smooth walled horizontal circular pipe, the pressure drop per unit length along the pipe can be expressed as। তার মানে হলো আমরা রিসেন্টলি যে এক্সপেরিমেন্টটা করেছি হেড লসের এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের যে প্রেসার ড্রপ আমরা বের করেছিলাম সেটারই একটা ইকুয়েশন দেয়া হয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে এই প্রেসার ড্রপটা আমাদের এটাকে কি বলে, proportional to pipe diameter, velocity of the fluid, density of the fluid, viscosity of the fluid। আমাদেরকে এই প্রপোর্শনালিটিটা কেমন এটা বের করতে হবে, বুঝা যায়? জি স্যার। হ্যাঁ, সহজ। আমরা গতদিন যেভাবে করেছি ওভাবেই। আচ্ছা, তো তাহলে আমাদের আজকে আমরা যে ম্যাথটা করব, এখানে আমরা কি ওই যে স্টেপগুলো লিখবো না, আমরা সরাসরি ম্যাথটা করতে থাকবো। ঠিক আছে, আমি আমার ওয়ার্কআউটটা একটু সেট করব। আচ্ছা, তো তাহলে আমাদের যে সলিউশনের ফার্স্ট স্টেজটা আমাদের কি হবে? আমাদের সলিউশনের ফার্স্ট স্টেজটা হবে আমাদের ইকুয়েশনটা লিখে এখানে কয়টা প্যারামিটার আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা। ঠিক আছে, তো তাহলে আমরা লিখি সলিউশন। ঠিক আছে, আমাদের ইকুয়েশনটা কি? আমরা যদি ইকুয়েশনটা একটু লিখি, ডেল পি, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট হলো এল মানে পাইপ লেন্থের, ইকুয়ালস টু ফাংশন অফ ক্যাপিটাল ডি ভি রো মি। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এখানে আমাদের প্যারামিটার কাউন্ট করি, প্যারামিটার কত? এন দিয়ে প্রকাশ করি। এন কত? 5, তাই না? যে 1 2 3 4 5, এন হলো 5। আচ্ছা, নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হলো আমাদের এই যে প্রত্যেকটা প্যারামিটারের ডাইমেনশন গুলো লিখে ফেলা। তা আমাদের প্যারামিটার গুলো কি দেখো, ডেল পি এল, এটা কি হেড লস, এরপরে এটা হলো ক্যাপিটাল ডি ডায়ামিটার, এরপরে হলো ভেলোসিটি ভি, ডেনসিটি রো, ভিসকসিটি মিউ। ঠিক আছে, ডায়ামিটারের যে এটাকে কি বলে, ডাইমেনশন, হ্যাঁ, এটা কি ডায়ামিটারটা কি লেন্থ ডাইমেনশন। এরপর আমাদের ভেলোসিটিটা, এটা কি মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ এল টি মাইনাস 1। ডেনসিটি কি কেজি পার মিটার কিউব, দ্যাট ইজ এম। আমরা এম এল টি থিটা সিস্টেম ইউজ করছি, এম এল টি মাইনাস 3। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ক্লাস থেকে দেখেছি আমাদের ভিসকসিটিটা হলো, যদি আমাদের মনে থাকে, ছিল এম এল টি মাইনাস 1, সরি এম এল মাইনাস 1 টি মাইনাস 1। তো প্রেসার ড্রপটা আমরা সরাসরি এভাবে বুঝতে পারছি না। তো আমরা যে বললাম যে আমাদের কিছু ডাইমেনশন এখানে দিয়ে দেয়া আছে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বের করতে পারি। দেখো, আমরা ভিসকসিটি এই ডাইমেনশনটা আমরা নিয়েছি। ঠিক আছে, প্রেসার এই যে ডাইমেনশন আমাদের দেয়া আছে। তো আর এটা কি প্রেসার ড্রপ পার ইউনিট লেন্থ। তো তাহলে এই এম এল মাইনাস 1 টি মাইনাস 2, তারপরে কি পার লেন্থ, আর তাহলে এল মাইনাস 2 টি মাইনাস 2। এটা কি বোঝা যায়? স্যার একটু আরেকবার বলবেন আমাদের টার্মটা কি দেখো, আমাদের টার্মটা কি প্রেসার ড্রপ পার ইউনিট লেন্থ, ইউনিট লেন্থ। তাই না? জি স্যার।
তো তাহলে প্রেসারটা আমাদের এখানে দেখো দেয়া আছে, আমরা বের করতে পারি, ওভাবেও বের করতে পারি। প্রেসারটা বের করা যায় না, প্রেসার কি প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, তো এইভাবে নিউটন একটা মিটার স্কয়ার ভাবে বের করা যায়। বাট আমরা সরাসরি প্রেসারটা যেহেতু এখানে দেয়া আছে, আমরা নিলাম প্রেসারটা কত, এম এল মাইনাস 1 টি মাইনাস T minus 2 2। আচ্ছা, কিন্তু আমাদের এখানে লাগবে কি, প্রেসার ড্রপ পার ইউনিট লেন্থ। per unit length. তাহলে এই যে এইটা পার এল বা টাইমস এল মাইনাস 1, তো সেখানে কি হবে, এল মাইনাস 2 হয়ে যাবে না? জি স্যার। এটাই আমি বলি। যাও আমি বোঝার জন্য এভাবে লিখি, যদি তোমাদের কোনো সমস্যা না হয়। কি দেখো, এম এল মাইনাস 1 টি মাইনাস 2 টাইমস এল মাইনাস 1, তাই না? তো তাহলে এরপরে আবার আমরা লিখি, তাহলে এটা আসলে কি হচ্ছে, এম এল মাইনাস 2 টি মাইনাস 2। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমাদের স্টেপটা কি, আমাদেরকে খুঁজে বের করা যে আমাদের যে রিডাকশনটা হবে, এই রিডাকশনটা কত। তো রিডাকশনটা আমরা নরমালি প্রকাশ করি কি দিয়ে, জে দিয়ে। ঠিক আছে, আমরা রিডাকশনটা প্রকাশ করি জে দিয়ে। জে কত, দেখো আমাদের এখানে এম এল টি, থিটা কি আছে, নাই? আমার কথা বোঝা যায়? না স্যার, নাই। আমাদের জে হলো গিয়ে এই যে এম এল টি থিটা সিস্টেমে জে সর্বোচ্চ হতে পারে 4, কিন্তু এখানে থিটা তো নাই, তাহলে জে কত, 3। জে সমান সমান 3। আবার আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা এই যে যেটা ধরলাম, এইখানে কি সেই কয়টা প্যারামিটার আছে কিনা যারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে না। বুঝা যায়? তো তাহলে আমাদের গতবারের মতো এই যে ডি আছে, ভি আছে, রো আছে, ভি এর মধ্যে টি আছে, রো এর মধ্যে এম আছে, তো তাহলে এই তিনটা কিন্তু পাই টার্ম গঠন করবে না। তো তাহলে আমার জে 3 অথবা 3 কম, এরকম একটা কন্ডিশন হলো প্রথমটা, যেটা আমরা এমএলটি থেকে নিই, যে 3 অথবা 3 এর কম হবে। তো 3 হবে না 3 এর কম হবে, এটা বোঝার জন্য পরের টেস্টটা কি, পরের টেস্টটা হলো চেক করা যে যে কয় মানে আমরা যে নাম্বারটা পেলাম তত পরিমাণ বা সেই কয়টা আমার প্যারামিটার আছে কিনা যারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করছে না। তো আছে, সো তাহলে জে 3। যদি না থাকতো, যদি আমরা মাত্র 2টা পেতাম যারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে না, তাহলে আমরা তখন জে কে 2 ধরতাম। কিন্তু এখন যেহেতু পাওয়া গেছে 3টা যারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে না, তাহলে আমার জে হলো 3। তো জে যদি 3 হয়, তাহলে আমরা যে কয়টা পাই টার্ম পাবো সেটা বের করা যায় কিন্তু, তাই না? n মাইনাস জে থেকে, n মাইনাস জে, দ্যাট ইজ 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। তো তাহলে আমরা কয়টা পাই টার্ম এক্সপেক্ট করতেছি? সো we are expecting 2 পাই টার্মস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে এটাই তো সুবিধা, 5টা থেকে এটাকেও 2টো পাই টার্মে কি করে ফেলা যাচ্ছে, নিয়ে আসা যাচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা কি করি, আমরা কি করি, রিপিটিং ভ্যারিয়েবলটা ধরি, যেটা আমরা একটু আগেই ধরে নিয়েছি, তাও যে কি ডি ভি রো। তাহলে উই টেক ডি ভি রো as our repeating variables. কেন? j equals to 3, তিনটা ভ্যারিয়েবল নিব আমরা, নিয়ে নিলাম। তাহলে ফর পাই 1, ওকে, ফর পাই 1 আমরা কি করলাম, আমরা কি করি, আমরা একটা পাই টার্মের জন্য রিপিটিং ভ্যারিয়েবল গুলো নেই এবং তার সাথে করে আরেকটা প্যারামিটার নেই। তো আমার রিপিটিং ভ্যারিয়েবল 3টা, প্রথমে আমি তাহলে এই প্যারামিটারটা নেই। তো তাহলে আমার পাই 1 কি হবে, আমাদের পাই 1 হবে, পাই 1 ইকুয়ালস টু হবে আমার যে প্রথম নন রিপিটিং প্যারামিটার সেটা আমি নিলাম, টাইমস আমার প্রত্যেকটা রিপিটিং প্যারামিটার। রিপিটিং প্যারামিটারে আমি একটা করে এক্সপোনেন্ট দিয়ে দিলাম।
ঠিক আছে। আচ্ছা, और এপাশের এক্সপোনেন্ট কি m0 l0 t0, কেন? এটা একটা ডাইমেনশনাল স্টার তাই। আর এপাশের প্যারামিটার গুলো আমি ডাইমেনশন গুলো আমি লিখবো। এপাশের ডাইমেনশন গুলো কি m lt - 2, সো l - 2 t - 2 টাইমস l to the power a, v এর ডাইমেনশন হলো lt - 1, that is lt - 1 to the power b টাইমস রো এর ডাইমেনশন হলো m l - 3 to the power c। তাহলে এখন আবার আগের বারের মতো আমরা যদি ইকুয়েট করি, তাহলে ইকুয়েটিং আমরা কি পাই? ফর মাস ইকুয়েটিং ফর মাস তাহলে 0, আর এখানে কি প্রথমে মাস হলো 1 প্লাস 2 নম্বর টার্মে নাই, 3 নম্বর টার্মে নাই, 4 নম্বর টার্মে যে আবার কি সি, তাহলে 1 প্লাস সি ইকুয়ালস টু কত 0। লেন্থ যদি আমরা ইকুয়েট করি, এরপরে প্রথম টার্মে -2, এর পরের টার্ম হলো প্লাস এ, এর পরের টার্ম হলো প্লাস বি, এর পরের টার্ম হলো -3c ইকুয়ালস টু 0। আচ্ছা, তারপরে যদি আমরা টাইম ইকুয়েট করি, প্রথম টার্মে হলো -2, দ্বিতীয় টার্মে নাই, তৃতীয় টার্মে হলো -b, চতুর্থ টার্মে নাই, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই? তাহলে এখান থেকে আমি পেয়ে যাই c ইকুয়ালস টু -1, এখান থেকে আমি পেয়ে যাই b ইকুয়ালস টু -2। তো তাহলে আমার এখানে কি থাকে? এইটাতে তাহলে এইটা আমি লিখছি -2 প্লাস a -2 -3 -1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আসে দেখো -2 আর -2 -4 প্লাস 3, তাহলে a -1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ a ইকুয়ালস টু 1। সো তাহলে আমার পাই 1 টা যদি আবার এখন আমি লিখে ফেলি, দ্যাট ইজ পাই 1 এটা সমান সমান কি হয় দেখো, p del p l times a to the power 1, that is just capital D, b to the power হলো -2, that is তাহলে v to the power -2, আর c হলো -1, that is rho to the power -1। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? এভাবে লেখা যায় LPL times D divided by rho VS। ঠিক আছে, এটা আমার কি? এটা আমার পাই 1, বোঝা যায়? জি স্যার। তোমরা এই জিনিসগুলো আমার সাথে সাথে হাতে করো, ঠিক আছে? তাহলেই তোমরা এটা মানে পুরোটা যে বুঝতে পারবে। বলো স্যার যে থেকে মানে ওই লাইনটা স্যার একটু কমপ্লিট বলতেন। কোন যে থেকে? স্যার যে ইকুয়াল থেকে স্যার এই আচ্ছা, লাইনটা কেন যে ইকুয়াল টু 3 হলো তাই না? জি স্যার। আচ্ছা, আমরা আবার দিচ্ছি, দেখো এখানে আমার n কত? n হলো 5। 5 এরপর আমি ডাইমেনশন গুলো লিখে দেখলাম m l t থিটা সিস্টেমের মধ্যে কোন তিনটা আছে। আমি দেখলাম m আছে, l আছে, t আছে। ওকে, জি স্যার। তাহলে আমার j হবে লেস দেন ইকুয়ালস টু 3, যেহেতু এখানে তিনটা আছে। j এটা হলো আমার, এটা হলো ফার্স্ট স্টেপ, সেখান থেকে আমি বুঝলাম j লেস দেন ইকুয়ালস টু 3 হবে। সেকেন্ড স্টেপে আমি দেখব এখানে কয়টা টার্ম নিজেদের মধ্যে, মানে কয়টা টার্মকে আমি পেতে পারি যারা নিজেদের মধ্যে পাই গঠন করে না, সেটাই হবে j এর অ্যাকচুয়াল মান। ঠিক আছে, তো আমি টেস্ট করব তিনটা থেকে শুরু করে। তো তিনটাতে আমি পেলাম, তাহলে j ইকুয়ালস টু হলো গিয়ে 3। তাহলে এটা আমার সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন থেকে আমি j এর ভ্যালুটা পেয়ে গেলাম। কিন্তু আমি যদি তিনটা নিয়ে দেখতাম, না তিনটা টার্ম নিলেই নিজেদের মধ্যে তারা কি গঠন করে ফেলছে? পাই টার্ম গঠন করে ফেলছে।
তখন আমি কি করতাম, তাহলে j is not equals to 3, তখন আমি চেষ্টা করতাম আবার j equals to 2 কিনা। তখন আমি এখান থেকে একটা কমিয়ে দুটো নিয়ে চেষ্টা করতাম যে নিজেদের মধ্যে, তখন দুটো টার্ম নিজেদের মধ্যে নন পাই থাকে কিনা বা মানে ডাইমেনশন লেস হয়ে যায় কিনা সেটা আমি চেক করতাম। তাহলে যদি এরকম হয়, এরকম আমরা দেখবো যে দেখা যাচ্ছে যে 3 হলেও তিনটা টার্ম নিলেই তারা নিজেদের মধ্যে পাই টার্ম গঠন করে ফেলছে, তখন আমাকে দেখা যাচ্ছে যে তখন 2 ধরতে হতো, তখন আমরা যে 2 ধরে কাজ করতাম। বুঝা যায়? জি স্যার। আচ্ছা, এটা আমাদের কিছু উদাহরণ আছে হ্যান্ডস অন, আমরা একটু পরেই দেখব। তোমরা যখন সেটা নিজেরা হাতে করবে তখন তোমরা এটা আরো ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন মানে সমস্যাটা দুটো হচ্ছে, আমি করছি তোমরা করছো না, আর তোমরা হাতেও করো না। হ্যাঁ, এবং এটা নতুন একটা প্রসেস, এই এতে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা হাতে করলেই বুঝতে পারবে। আচ্ছা, পাই 2 টা এখন আমি ধরার চেষ্টা করছি বা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, পাই 2। ওকে, তো পাই 2 ইকুয়ালস টু, আমি বললাম কি আমার রিপিটিং ভ্যারিয়েবল কি আগের বারের মতোই নন রিপিটিং ভ্যারিয়েবল, এটা নিয়েছি, এটা নিব এখন। তো মিউ ইকুয়ালস টু d টু দি পাওয়ার a v টু দি পাওয়ার b রো টু দি পাওয়ার c। আমরা গতদিনেরটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা মনে করতে পারবো যে আমাদের এখানে আমরা মিউটাকে -1 নিয়েছিলাম, এবং আমরা বলেছিলাম মিউটাকে -1 নিয়েছিলাম কেন, কারণ আমরা এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা এটা ধরতে পারি, হ্যাঁ, বা নরমাল যে আমাদের এটাকে কি বলে কনভেনশন সেটা। তো আজকে আমি এটাকে 1 ধরলাম না, এখন দেখি আমরা কি হয়। আমরা এটাকে আজকেও -1 ধরা উচিত ছিল, আমরা -1 ধরলাম না, দেখি কি হয়। ঠিক আছে, আচ্ছা, অর এটা কি, এটা ডাইমেনশন m0 l0 t0, মিউ ডাইমেনশন হলো m l-1 t-1, b এর ডাইমেনশন l, v এর ডাইমেনশন l minus l t-1, রো এর ডাইমেনশন m l-3। ওকে, আচ্ছা, আগের বারের মতো ইকুয়েটিং আমি যদি মাস ইকুয়েট করি কি আসে, প্রথমটাতে আছে একটা টার্ম 1, দ্বিতীয়টাতে নেই, তৃতীয়টাতে নেই, আবার যে চতুর্থ টার্মটাতে আছে 1 প্লাস c ইকুয়ালস টু c। যদি লেন্থ ইকুয়েট করি, প্রথমটাতে হলো -1, দ্বিতীয়টাতে হলো a, তৃতীয়টাতে হলো প্লাস b, চতুর্থটাতে হলো -3c ইকুয়ালস টু 0। টাইম যদি আমি করি, প্রথমটাতে -1, দ্বিতীয়টাতে নেই, তৃতীয়টাতে -b, চতুর্থটাতেও আবার নেই টাইম, তাহলে এটা সমান সমান আগের বারের মতো আমরা কিছু এখান থেকে পেয়ে যাই, that is b equals to -1, c equals to -1, তখন এটা যদি আমরা ইকুয়েট করি -1 plus a -1, that is -2 plus -3 -1, so minus a plus, that is +3, -2 plus 3, that is a plus 1 equals to 0, তাহলে সেখান থেকে আমরা পাই a equals to -1। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই পাই টার্মটা লিখি, সো আওয়ার পাই 2, এটা কি হয়, মিউ টাইমস ক্যাপিটাল D টু দি পাওয়ার -1 ক্যাপিটাল V টু দি পাওয়ার -1 আর হলো রো টু দি পাওয়ার -1। তো তাহলে এটা কি হয় দেখতে, और মিউ বাই রো ভি বি, এটা কি 1 বাই রেনল্ডস নাম্বার আসবে। সো ওখানে যদি আমরা জাস্ট এখানে যদি -1 দিয়ে নিতাম, এখানে যদি আমরা -1 দিয়ে নিতাম, তাহলে আমাদের এটা কি রেনল্ডস নাম্বার আসতো আগের বারের মতো, জাস্ট এটাই। ঠিক আছে, সো আমি যে ওটা বলেছিলাম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু যদি তুমি -1টা ধরো তোমার আলটিমেট ইকুয়েশনটা দেখতে সুন্দর হবে, এই আর কি। ফ্রম
পাই স্মল পাই না ক্যাপিটাল পাই থিওরেম আমরা কি পাই পাই 1 হবে ফাংশন অফ পাই 2 সো পাই 1 কি আমার d v না d by rho p square equals to হলো গিয়ে phi of mu rho v d অথবা phi of 1 by Reynolds number ঠিক আছে এটাই আছে ফাংশন অফ 1 by Reynolds number আর ফাংশন অফ Reynolds number আবার সেম তো এখানে আবার লেখা যাবে ফাংশন অফ Reynolds number সমস্যা নেই ঠিক আছে বোঝা যায় আমরা কি করছি বোঝা কি গেল আমরা কি করলাম জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই যে প্রবলেম 1 আমরা করলাম প্রবলেম 2 টাও করলাম প্রবলেম 3 টা আমি সেকশন এ তে করিয়ে দিব ঠিক আছে প্রবলেম 4 থেকে তোমাদের হোমওয়ার্ক এই যে প্রবলেম 6 7 পর্যন্ত ঠিক আছে তো এগুলো যদি তখন তোমরা করলে এই যে আমরা যে দুটো করলাম সেটার ই থেকে এটাকে কি বলে আলোকে তোমরা যদি ওগুলো করো তাহলে ইনশাআল্লাহ তোমরা এই যে হয়তো বুঝতেছো না প্রসেসটা কিভাবে আমরা কি করছি প্রপারলি বুঝতেছো না হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তো নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের এই যে পাই থিওরেমটা এটা আমরা দেখো যে একটা সিলিন্ডারের জন্য করলাম আমরা একটা পাইপের জন্য আমরা করলাম হ্যাঁ ধরো একটা পাম্পের জন্য করলাম তারপরে যাওয়ার একটা টারবাইনের জন্য করলাম পরে যাওয়ার একটা ফ্যানের জন্য করলাম তো তাহলে কি এই পাই মেথড দিয়ে বা পাই থিওরেম মেথড দিয়ে আমরা যে এই ইকুয়েশন গুলো বের করছি এই ইকুয়েশন গুলো কি হচ্ছে আমরা ডাইমেনশনালাইজ করতে পারছি আমার একটা কেস বাট এটা কি কেস বাই কেস বেসিসে আমি সলভ করছি তো এই কেস বাই কেস বেসিসে সলভ করতে হলে আমাদের কাজ কিন্তু আবার কমলো না তাই না প্রত্যেকটা কেসকে যদি আবার আমাদের এইভাবে সলভ করতে তাহলে কাজটা কি হলো কমলো না আমাদের অ্যাকচুয়ালি আমরা কাজ কমাতে পারি যদি আমরা বেসিক ইকুয়েশন গুলোকে ডাইমেনশনলেস করে ফেলতে পারি বা নন ডাইমেনশন ওটা তো আসলে ডাইমেনশনলেস বলে না ওটাকে তখন যে বলে নন ডাইমেনশনালাইজেশন যদি আমরা করতে পারি বেসিক ইকুয়েশন আচ্ছা তো এটা করলে আমাদের যেটা সুবিধা হয় যে আমরা যদি বেসিক ইকুয়েশন গুলোকে নন ডাইমেনশনালাইজ করি আমরা বেসিক ডাইমেনশনলেস প্যারামিটার গুলো দেখতে পাই এবং তাদের প্রপার পজিশনটা বুঝতে পারি যে কোথায় তারা বা তাদের ইফেক্টটা কোথায় এবং আমাদের তখন সেই প্রপার যে ডাইমেনশনলেস প্যারামিটারের যে পজিশন সেটা আমাদেরকে বলে যে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি কি নেগলেক্ট করতে পারি না ঠিক আছে আচ্ছা তো এই প্রসেসটার জন্য আরেকটা গিভেন যেটা সেটা হলো যে আমাদের বাউন্ডারি কন্ডিশন গুলোকেও নন ডাইমেনশনালাইজ করে নিতে হবে আচ্ছা তো আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি কি রকম সেটা দেখো আমরা যে ইনকম্প্রেসিবল কন্টিনিউটি এন্ড মোমেন্টাম ইকুয়েশন দেখতে যাচ্ছি ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য তো কন্টিনিউটি ইকুয়েশন কি জাস্ট ভেলোসিটি ভেক্টরের ন্যাবলা হ্যাঁ এটা ইকুয়ালস টু কি 0 নেভার-স্টোকস ইকুয়েশনটা কি যে ওরকম ভেক্টর দিয়ে লিখলে এক লাইনেই লেখা যায় ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের এই যে বাউন্ডারি কন্ডিশন যেটা বাউন্ডারি কন্ডিশন কি ফিক্সড সলিড সারফেস তাহলে ওয়ালে আমার ভেলোসিটি কি 0 ইনলেট অথবা আউটলেটে আমাদের ভেলোসিটি জানা আছে অথবা আমাদের প্রেসার জানা আছে অথবা আমাদের দুটোই জানা আছে এগুলো আমাদের বাউন্ডারি কন্ডিশন ফ্লুইড ডায়নামিক্স এবং আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যখন করব তখন এই টার্মটা আমাদের বারবার সামনে আসবে যে বাউন্ডারি কন্ডিশন তো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়ে এসেছি তাও আমরা একটু রিপিট করি বাউন্ডারি কন্ডিশন মানে হলো লিটারালি বাউন্ডারিতে কি অবস্থা বুঝা যায় আমি যদি জি স্যার আচ্ছা আমি জাস্ট এটা আবার পরে হয়তো মুছে ফেলবো আমি জাস্ট এখানে বললি যে তাহলে আমাদের যে একটা উইন্ড টানেল যে সেটআপটা আমরা দেখছিলাম আমি এটা বললাম আমাদেরকে এটা সেটআপ এখানে আমাদের এই যে
এয়ারফয়েলটা ছিল, এটাকে আমরা টেস্ট করেছি। আমাদের ফ্লুইড এখান থেকে কি ইনলেট হয়েছে, তাই না? তো তাহলে আমার বাউন্ডারি কন্ডিশন কি? আমার বাউন্ডারি কন্ডিশন হলো এই যে বাউন্ডারি গুলো আছে তার কন্ডিশন, বুঝলেন? এই যে বাউন্ডারি গুলো আছে, তাহলে এটা কি? এটা আমার ইনলেট বাউন্ডারি। তাহলে এখানে ভেলোসিটির একটা ভ্যালু আছে, আছে না? বললাম ইউ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাদের এখানে কি অ্যাটমসফিয়ারে ধরো আমরা কি করছি, এক্সস্ট করে দিচ্ছি এয়ারটাকে। তাহলে আমার এই বাউন্ডারি কন্ডিশনটা কি? আচ্ছা, বাউন্ডারি গুলো আমার হাইলাইট হচ্ছে না এই কালারটার জন্য। হ্যাঁ, এই যে এটা আমার একটা বাউন্ডারি। হ্যাঁ, এটার কন্ডিশন আমি বুঝলাম। তাহলে এই বাউন্ডারি কন্ডিশনটা কি? আমরা বললাম প্রেসার হলো গিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? তাহলে এইটা আমার একটা বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, এরপরে আমার যে এখানে যে ওয়াল আছে, হ্যাঁ, এটা ওয়াল। তো এই ওয়ালের আমরা বাউন্ডারি কন্ডিশন কি দিলাম? এই ওয়ালের আমরা বাউন্ডারি কন্ডিশন দিলাম নো স্লিপ কন্ডিশন। তাহলে এই ওয়ালে ভেলোসিটি at this wall equals to 0, also velocity at this wall equals to 0। তাহলে এই যে আমি চারটা বাউন্ডারিতে আমি একটা কন্ডিশন দিলাম না, বুঝলে? জি স্যার। এটাই আমাদের বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, আমার বাউন্ডারিতে কি কন্ডিশন, দ্যাট ইজ বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, তো তাহলে আমাদের এই ভ্যারিয়েবল গুলো নন ডাইমেনশনালাইজ করা যায় ডেনসিটি আর দুইটা রেফারেন্স কনস্ট্যান্ট দিয়ে। হ্যাঁ, সেটা কি কি হতে পারে? ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্লুইড ফ্লো, সেটা কি? রেফারেন্স লেন্থ আর হলো রেফারেন্স ভেলোসিটি, ঠিক আছে? ইনলেটে যে ভেলোসিটি আছে সেটাকে আমরা রেফারেন্স ভেলোসিটি বলতে পারি। আর আমার যে এটাকে কি বলে, অবজেক্টটার চারপাশে আমি আমার ফ্লুইডের ফ্লোটা দেখছি, সেটাকে আমরা রেফারেন্স লেন্থ ধরতে পারি। ফ্ল্যাট প্লেটের জন্য ফ্ল্যাট প্লেটের লেন্থ, ডায়ামিটার সিলিন্ডারের জন্য তার ডায়ামিটার, ঠিক আছে? এটাকে কি বলে, স্ফিয়ারের জন্য তার ডায়ামিটার, এরকম আর কি। আচ্ছা, তো তাহলে আমরা এই ডাইমেনশনালাইজ কিভাবে করতে পারি? আমরা তখন ভেলোসিটি ভেক্টরটাকে অ্যাস্ট্রিড দিয়ে প্রকাশ করি, যেটা ডাইমেনশনলেস ভেলোসিটি ভেক্টর। এবং সেটাকে আমরা ডাইমেনশনালাইজ করলাম কিভাবে? ভেলোসিটি ভেক্টরটাকে আমরা এই যে ইউ দ্বারা, তাহলে কি আমার রেফারেন্স ভেলোসিটি দিয়ে ভাগ দিয়ে, তো তখন আমার নেবলা টার্মটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেটা তখন হয় লেন্থ, আমার রেফারেন্স লেন্থ টাইমস নেবলা। আচ্ছা, আমার প্রত্যেকটা লেন্থকে, এই যে আমি এক্স অক্ষর লেন্থকে আমি চেঞ্জ করে নিলাম, এক্স বাই এল দিয়ে প্রকাশ করলাম অ্যাস্ট্রিড দিয়ে। আমরা নরমালি ডাইমেনশনলেস এরকম হলে অ্যাস্ট্রিড দ্বারা প্রকাশ করি। এরকম প্রত্যেকটা হলো। আমরা টাইমকে ডাইমেনশনলেস করলাম এভাবে, আমরা প্রেসারকে ডাইমেনশনলেস করলাম এভাবে। আচ্ছা, তো এই যে ডাইমেনশনলেসের যে প্রসেসটা, এটা আমাদের এই চ্যাপ্টারের স্কোপের বাইরে বা এই কোর্সের স্কোপের বাইরে, বাট আমরা এটা শিখবো, ঠিক আছে? আরো যদি আমরা ফ্লুইড মেকানিক্স করি অ্যাডভান্স ফোর্থ ইয়ারে, যখন আমরা ফ্লুইড মেকানিক্স গুলো পড়বো, তখন এগুলো আমরা আরেকটু ভালো মতো হয়তো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই যে ডাইমেনশনালাইজ করতে পারলাম, এই করার ফলে কি সুবিধাটা হলো? দেখো, আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা আপাত দৃষ্টিতে একই রকম আছে। দেখো, নেবুলা স্টার টাইমস ভেলোসিটি স্টার, এই যে দেখো নেবুলা টাইমস ভেলোসিটি ছিল। তো তাহলে এই ডট প্রোডাক্ট যা এটাই আছে, এটাতে আমার চেঞ্জ হয় নাই। কিন্তু আমার নেভিয়ার স্টোকস ইকুয়েশনটা দেখো, এখন তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এবং নেভিয়ার স্টোকস ইকুয়েশনে আমি রেনল্ডস নাম্বারের যে উপস্থিতি, এই উপস্থিতিটা বুঝে ফেলতেছি, ঠিক আছে? দেখো, এই যে আমাদের ওই বললাম ইনলেটার আউটলেটের কন্ডিশন গুলো নন ডাইমেনশনালাইজ করতে হয়। তো আমরা মোমেন্টাম ইকুয়েশন বা নেভিয়ার স্টোকস ইকুয়েশন থেকে আমরা কি দেখলাম? এখানে একটা ডাইমেনশনলেস প্যারামিটার আছে, যেটা রেনল্ডস নাম্বার, এবং এই যে উপরটুক সহ এটা রেনল্ডস নাম্বার, এবং এটা আমাদের এই যে মোমেন্টাম ইকুয়েশনে একটা কি ড্রাইভিং প্যারামিটার। তো এই জন্যই কিন্তু আমরা এটাকে কি বলি, যে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার ইন দা ফ্লুইড ডাইনামিক্স, তাই না? কন্টিনিউটি ইকুয়েশন এবং মোমেন্টাম ইকুয়েশনকে যখন আমি ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য নন ডাইমেনশনালাইজ করলাম, আমরা কি পেলাম? আমরা রেনল্ডস নাম্বারটা কোথা থেকে পাওয়া যায় সেটা আমরা দেখলাম, এবং রেনল্ডস নাম্বারটা আমরা বুঝতে পারলাম যেহেতু এই দুটো ইকুয়েশনে একটাই আমরা বেসিক ডাইমেনশনালাইজ প্যারামিটার পেলাম, তো এটা অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কারণেই দেখো আমরা ফ্লুইড ফ্লোকে সবসময় রেনল্ডস নাম্বারের এগেইনস্টে প্রকাশ করতে চাই। দেখো, এই
তাহলে রেনল্ডস নাম্বারটা কি? রেনল্ডস নাম্বার হলো মেজার অফ রেশিও অফ দ্য ইনার্শিয়া ফোর্স অন অ্যান এলিমেন্ট অফ দ্য ফ্লুইড টু দ্য ভিসকাস ফোর্স অফ অ্যান এলিমেন্ট। ইনার্শিয়া ফোর্সটা তার মোমেন্টামের জন্য আসতেছে, সে কি ফ্লুইড ভেলোসিটিতে যাচ্ছে, আর ভিসকাস ফোর্সটা আসতেছে তার ভিসকসিটির জন্য। এখন আমার ইনার্শিয়া ফোর্স যদি ভিসকাস ফোর্সের থেকে কম হয় তাহলে ফ্লুইড ভিসকসিটি দ্বারা ডিকটেট হবে। তো তখন আমরা লেয়ার লেয়ার ফ্লুইড দেখব। রেনল্ডস নাম্বার কম হবে, আমরা সেটাকে বলবো ল্যামিনার ফ্লো। যদি ইনার্শিয়া ভিসকসিটির থেকে বেশি হয়, দ্যাট ইজ মোমেন্টাম ফ্লোটা ভিসকসিটির থেকে বেশি হচ্ছে, তো তখন কি হবে? ভিসকসিটির কারণে ফ্লুইডটা যে একটা লেয়ার লেয়ার বা একটা অর্ডার সিচুয়েশনে ছিল সেটা থাকবে না। হ্যাঁ, মোমেন্টামের কারণে সে কি হবে? ডিসঅর্ডার চলে আসবে আমার ফ্লোর মধ্যে, এবং আমরা এই ফ্লোটাকে তখন বলবো গিয়ে কি? টার্বুলেন্ট ফ্লো। বুঝা যায়? আচ্ছা, তো আমাদের এই যে রেনল্ডস নাম্বারটা, এটা নামকরণ করা হয়েছে অসবর্ন রেনল্ডস এর অনারে। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে ফ্লুইডটা তাতে ফ্রি সারফেস থাকুক বা না থাকুক, আমরা শুধুমাত্র একটা কন্ডিশনে এটাকে নেগলেক্ট করতে পারি, যখন এই যে ফ্লো রিজিয়নস আর অ্যাওয়ে ফ্রম হাই ভেলোসিটি গ্রেডিয়েন্টস, দ্যাট ইজ away from solid surface jet or waves। ঠিক আছে, অনেক অনেক দূরে, তখন সেখানে যে আমরা এই রেনল্ডস নাম্বারটাকে শুধু নেগলেক্ট করতে পারি। এছাড়া সবসময় রেনল্ডস নাম্বারটা আমাদের ফ্লুইডের একটা মানে বেসিক ডিফাইনিং ডাইমেনশনলেস নাম্বার। আচ্ছা, অয়েলার্স নাম্বারটা কোথা থেকে আসে? আমরা এই যে প্রেসার যে কন্ডিশনটা ছিল সেখানে তিনটা ডাইমেনশনলেস প্যারামিটার থাকে, একটা হলো অয়েলার্স নাম্বার, একটা ফ্রড নাম্বার, আর একটা হলো ওয়েবার নাম্বার। অয়েলার্স নাম্বারটা হলো প্রেসার ফোর্সেস টু ইনার্শিয়া ফোর্সেস। ঠিক আছে, এবং এই অয়েলার্স নাম্বারটা লেনর্ড অয়েলারের নামকরণ করা হয়েছে, এবং এটা খুবই অল্প সময়ের জন্য ইম্পর্টেন্ট। এবং যখন এটা ইম্পর্টেন্ট সেটা অ্যাকচুয়ালি ক্যাভিটেশনের সময়। হ্যাঁ, আমরা এটা পড়বো ফ্লুইড মেশিনারিতে, আমাদের একটা প্রসেস আছে, সেটা হলো পাম্প এবং টারবাইনের ক্যাভিটেশন। তো এই ক্যাভিটেশনের সময় আমার প্রেসারটা অনেক কমে যায়, এবং এই সময় অয়েলার নাম্বারটা আসলে ইম্পর্টেন্ট থাকে। এছাড়া অন্যান্য সময় আমরা অয়েলার নাম্বার নেগলেক্ট করতে পারি। ফ্রড নাম্বারটা কি? ফ্রড নাম্বারটা হলো আমাদের মেজার অফ ইনার্শিয়া ফোর্স টু দ্য ওয়েট অফ দ্য এলিমেন্ট, এবং এই ফ্রড নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট যখন আমাদের ফ্লোটা ওপেন চ্যানেল ফ্লো, দ্যাট ইজ ফ্রি সার্ভিস ফ্লো। ঠিক আছে, এবং টোটালি আনইম্পর্টেন্ট যখন ইন্টারনাল ফ্লো, দ্যাট ইজ যেখানে কোনো ফ্রি সারফেস নেই। ঠিক আছে, তার মানে হলো আমরা পাইপ ফ্লোর ক্ষেত্রে ফ্রড নাম্বারের কোনো ইম্পর্টেন্সই নেই, কিন্তু আমাদের ওপেন চ্যানেল ফ্লোর জন্য ফ্রড নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এবং এটা নামকরণ হয়েছে উইলিয়াম ফ্রডের নাম অনুযায়ী, তিনি একজন ব্রিটিশ নেভাল আর্কিটেক্ট ছিলেন। আচ্ছা, এরপরে যেটা ওয়েবার নাম্বার, এই ওয়েবার নাম্বারটা কি? এটা হলো ইনার্শিয়া ফোর্সের সাথে সারফেস টেনশনের যে রেশিওটা সেটা। এবং এই ওয়েবার নাম্বারটা আমাদের নামকরণ করা হয়েছে এই যে মরিটস ওয়েবার, তার নাম অনুসারে। তিনি অ্যাকচুয়ালি আমাদের এই যে অয়েলার্স নাম্বার, সরি রেনল্ডস নাম্বার এন্ড ফ্রড নাম্বার তিনি নামকরণ করেছিলেন অসবর্ন রেনল্ডস এবং এই যে উইলিয়াম ফ্রড, তাদের নাম অনুসারে। ঠিক আছে, অন্যান্য আমরা যে রেনল্ডস নাম্বারটা দেখে আসলাম, এই যে রেনল্ডস নাম্বার এবং ফ্রড নাম্বার যে আমরা দেখে আসলাম, তিনি এই যে এই রিসার্চার, তিনি আসলে ওই দুটো নাম্বার বের করে, এবং ওই দুটো নাম্বার প্রথম যারা তাদের কাজে দেখিয়েছিল তাদের নাম অনুসারে তিনি রেনল্ডস নাম্বার এবং ফ্রড নাম্বারের নামকরণ করেছে। আচ্ছা, তো ওয়েবার নাম্বারটাও এরকম সবসময় আমাদের ইম্পর্টেন্ট থাকে না, খুবই অল্প সময় ইম্পর্টেন্ট থাকে যখন আমাদের যে সারফেসটা সেটা কম্পারেবল হয় লিকুইড ডেপথের সাথে, সারফেস কার্ভেচার, দ্যাট ইজ এটা ড্রপলেট, ক্যাপিলারি ফ্লো, রিপেল ওয়েভ এবং ভেরি স্মল হাইড্রোলিক মডেলের জন্য আমার এটা ইম্পর্টেন্ট থাকে। এছাড়া আমরা ওয়েবার নাম্বারটাকে নেগলেক্ট করতে পারি। ঠিক আছে স্যার, ওয়েবার নাম্বার কখন কাউন্ট করা হয়? এই যে আমরা যে বললাম যে ড্রপলেট নিয়ে তুমি যখন কাজ করছো, তাই না, আমাদের এবং ডিফাইনিং প্যারামিটারটা কি? যখন সারফেসের যে কার্ভেচারটা আছে এটা কম্পারেবল টু
দ্য লিকুইড ডেপথ। বুঝা যায়? স্যার লিকুইড ডেপথ বলতে কি বোঝায়? আমার ওখানে যে পরিমাণ লিকুইডটা আছে সেটাই তো লিকুইড ডেপথ। ধরো তুমি একটা বালতিতে কিছু পরিমাণ পানি নিলে, তো সেটার যে সারফেসটা কি আমরা তো ফ্ল্যাট বলি, তাহলে সেটার কার্ভেচার কি ইনফিনিটি, আর আমার ডেপথটা কি ফাইনাইট ডেপথ, তাই না? তো তাহলে এখানে ইম্পর্টেন্ট না। কিন্তু তুমি একটা ড্রপলেট নিলে, ড্রপলেটের ডায়ামিটার আর কার্ভেচার এটা কি কম্পারেবল? এই ড্রপলেটটা, হ্যাঁ তাই না? ধরো এটা রেইন ড্রপ হতে পারে, টিয়ার ড্রপ হতে পারে, এই যে এরকম এই সাইজের যে ড্রপলেটগুলো, তাই না? তো সেগুলোতে আমাদের এই ওয়েবার নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা কম্প্রেসিবল ফ্লোর জন্য যখন আমরা কম্প্রেসিবিলিটি প্যারামিটারটা নিয়ে কাজ করি, তখন আমরা যে জিনিসটা দেখি যে হাইড্রোডাইনামিক চেঞ্জ হয়, হ্যাঁ, ফ্লুইডের কম্প্রেসিবিলিটির কারণে। তো তখন আরো দুটো এডিশনাল ডাইমেনশনলেস প্যারামিটার আসে, একটাকে আমরা বলি মাক নাম্বার, আরেকটাকে আমরা বলি স্পেসিফিক হিট রেশিও। তো মাক নাম্বারটা নিয়ে আমরা কথা বলি। মাক নাম্বারটা হলো রেশিও অফ দ্য ইনার্শিয়া ফোর্স টু দ্য কম্প্রেসিবিলিটি ফোর্স, এবং এই মাক নাম্বারটা নামকরণ করেছে আর্নস্ট মাকের নাম অনুসারে। তিনি একজন অস্ট্রিয়ান ফিজিসিস্ট ছিলেন, ঠিক আছে? এবং যখন আমাদের এই ফ্লুইডের কম্প্রেসিবিলিটি একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর এর বেশি হয়, তখনই আমার মাক নাম্বারটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন আসতে পারে, why this compressibility relates to speed of sound। আমরা এটা কিন্তু সবাই মনে হয় জানি মোটামুটি, যে v হলো ভেলোসিটি অফ দ্য ফ্লো, c হলো স্পিড অফ দ্য সাউন্ড। হ্যাঁ, তো আমরা এটাকে c দ্বারাও প্রকাশ করি, আমরা এটাকে a দ্বারাও প্রকাশ করি। তো দুটোই বিভিন্ন রেফারেন্স বই ইউজ করা হচ্ছে। তো এই যে স্পিড অফ সাউন্ড যেটা অ্যাকচুয়ালি, তো স্পিড অফ সাউন্ডের সাথে কেন রিলেটেড, এটা আমরা যখন কম্প্রেসিবল ফ্লোটা পড়বো তখন আমরা এটা এক্সপ্লেইন করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো অসিলেটিং ফ্লোর জন্য আরেকটা ডাইমেনশনলেস প্যারামিটার বের করা যায় ইনলেট বাউন্ডারি কন্ডিশন থেকে, যে আমার ফ্লোটা যখন ওয়েভ, তো আমরা সেই যে ওয়েভ ফাংশনকে অ্যানালাইজ করলে বা ওয়েভ ফাংশনকে নন ডাইমেনশনালাইজ করলে আমরা আরেকটা প্যারামিটার পাই যেটাকে বলে স্ট্রল নাম্বার। তো এই স্ট্রল নাম্বারটা রিপ্রেজেন্ট করে মেজার অফ রেশিও অফ ইনার্শিয়া ফোর্সেস ডিউ টু আনস্টেডিনেস অফ দ্য ফ্লো, দ্যাট ইজ লোকাল এসিলারেশন, টু দ্য ইনার্শিয়া ফোর্সেস ডিউ টু চেঞ্জ অফ velocity from point to point in the flow field, that is convective acceleration। মানে লোকাল এসিলারেশনের সাথে যে আমার ইনার্শিয়া ফোর্সের রিলেশন টু ইনার্শিয়া ফোর্সের সাথে আমার যে কনভেক্টিভ এসিলারেশনের বা পয়েন্ট টু পয়েন্ট আমার ভেলোসিটির যে রিলেশন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের যখন ভর্টেক্স ট্রেডিং হয় সেই সময় আমাদের এটা ইম্পর্টেন্ট থাকে। এবং এই স্ট্রল নাম্বার নামকরণ করা হয়েছে একজন জার্মান ফিজিসিস্টের নাম অনুসারে, যার নাম হলো ভিনসেন্ট স্ট্রল, ঠিক আছে? এবং তিনি খুব এটাকে কি বলে, মানে এক্সপ্লিসিটলি তিনি এক্সপেরিমেন্টেশন করতেন ইলেকট্রিক্যাল ওয়্যারের যে সিঙ্গিং, অথবা নরমালি ওয়্যারের যে সিঙ্গিং ইন দ্য উইন্ড, তাই না? যে অনেক বড় বড় লাইন যখন ওয়্যার থাকে, ইলেকট্রিক্যাল এটা হতে পারে, অন্য যে কোনো ধরনের ওয়্যার হতে পারে, বাতাস আসলে মনে হয় যেন এই এটাকে কি বলে, তারগুলো গান গাচ্ছে, দ্যাট ইজ তার থেকে এক ধরনের অসিলেশন হচ্ছে, সেটাই মিউজিক আকারে শোনা যায়। তো ওটাকেই বলা হয় ওয়্যার সিঙ্গিং। আমরা এটা নিয়ে পড়বো আমাদের কি বলে এক্সটার্নাল ফ্লোতে, আমরা এটা একটা উদাহরণ দেখব। তো সেটার জন্য বা সেই যে ব্যাপারটা বের করার জন্য আমরা এই যে স্ট্রল নাম্বার বের করে থাকি। তো এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, আচ্ছা আমরা উদাহরণটার আগে এই যে আমরা দেখছি যে এই যে ডাইমেনশনলেস গ্রুপ আমরা যে কয়টা নিয়ে কথা বললাম, হ্যাঁ, সেগুলোর সাথে আরো কয়েকটা আছে। আমরা কিছু নাম্বার নিয়ে কথা বলি নাই যেগুলো নরমালি আমাদের হিট ট্রান্সফারের সাথে রিলেটেড, ঠিক আছে? যেমন প্রান্ডল নাম্বার, নাসেলট নাম্বার, এগুলো নিয়ে আমরা হিট ট্রান্সফার করলে তখন কথা বলবো, ঠিক আছে? বাট এগুলো ফ্লুইড মেকানিক্স এর অন্তর্গত। আচ্ছা, এরপরে এই যে গ্রাশফস নাম্বার, হ্যাঁ, রেলে নাম্বার, এগুলো মানে হিটের কনভেক্টিভ হিটের অন্তর্গত, সেগুলো নিয়ে আমরা তখন কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু আমরা অলরেডি দেখেছি, লিফট কোফিশিয়েন্ট, ড্র্যাগ কোফিশিয়েন্ট, প্রেসার কোফিশিয়েন্ট, ঠিক আছে? এক্সট্রিম ফ্রিকশন কোফিশিয়েন্ট আমরা দেখব। তো এই জেনারেল আরো আছে প্রায় 300-র মতো ডাইমেনশনাল নাম্বার আছে। তো আমাদের সব যে জানতে হবে এরকম না, আমরা এই যে 15-16টা বা 20টা যেটা দেখলাম এটাই আমাদের জন্য যথেষ্ট হবে,
ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বললাম এই যে একটা উদাহরণ, যে স্টল নাম্বারের উদাহরণ, যে ভর্টেক্স শেডিং ফ্রম এ সার্কুলার সিলিন্ডার। তো এই যে ভর্টেক্স যে শেড হচ্ছে, যে এগুলোকে বলে ভর্টেক্স। তো এই ভর্টেক্স শেড হওয়ার যে ভর্টেক্সটা তৈরি হওয়াটা কি শেডিং বলে। তো এই তৈরি হওয়ার এই যে আমাদের যে সিলিন্ডারটা, এখান থেকে ভর্টেক্স তৈরি হওয়ার যে রেটটা, হ্যাঁ, সেটাকে যদি আমরা এরকম প্লট করি তাহলে দেখা যায় রেনল্ডস নাম্বারের এগেইনস্টে আমরা স্ট্রল নাম্বারে একটা কনস্ট্যান্ট টার্ম পাই। ঠিক আছে, তো এইখানেই আমাদের এই যে স্ট্রল নাম্বারের যে ইম্পর্টেন্সটা সেটা বোঝা যায়। যে দেখো, the array of alternating vortices shed from circular cylinder emerge in a steady cross flow, এটা আমরা দেখছিলাম। এই যে শেডিং গুলো, এগুলোকে বলা হয় কারম্যান ভর্টেক্স ট্রি, আফটার থিওডর ভন কারম্যান, who explained it theoretically in 1912। এই কারণে থিওডর ভন কারম্যানকে নরমালি ফাদার অফ মডার্ন এরোডাইনামিক্স বলা হয়। আচ্ছা, এই শেডিংটা আমাদের দেখা যায় রেনল্ডস নাম্বার 10⁻² থেকে রেনল্ডস নাম্বার 10⁻7 পর্যন্ত, এবং এভারেজ 0.21 স্ট্রল নাম্বারের জন্য। ঠিক আছে, এই ভর্টেক্স শেডিং ফ্রিকোয়েন্সিটা যখন একটা বডির স্ট্রাকচারাল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি হয় তখন রেজোনেন্স হতে পারে। এই ভর্টেক্স শেডিং এর কারণে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ওয়্যার গুলো বাতাসে সাউন্ড করে, আন্ডার সি লাইন যেগুলো আছে সেগুলো গ্যালপ করে, মানে লাফায়। ঠিক আছে, মনে হচ্ছে লাফাচ্ছে। ঠিক আছে, এট সার্টেন কারেন্ট স্পিড, এবং স্লেন্ডার স্ট্রাকচার গুলো ভাইব্রেট করে বা ফ্ল্যাটার করে। ঠিক আছে, আশেপাশ দিয়ে বাতাস গেলে বা ভেহিকেল গেলে। আচ্ছা, তো এই যে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস এতক্ষণ করলাম, যে এটা আসলেই কি কাজ করে কিনা, হাজার হাজার ডাটা কি আসলেই একটা সেট অফ কার্ভে প্রকাশ করা যায় কিনা, সেটা এই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। যদিও আমরা এটা দেখেছি, তাই না, এই ধরনের কার্ভটা আমরা এক্সপেরিমেন্টেশনে দেখেছি, যে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ 1 মিলিমিটার ডায়ামিটার একটা স্ফিয়ারের ডাটা থেকে শুরু করে, তাই না, সেভারেল মিটারস অফ স্ফিয়ারের ডাটা যেরকমই হোক না কেন, সবগুলোকে আমরা জাস্ট এই রেনল্ডস নাম্বার এবং ড্র্যাগের এগেইনস্টে প্লট করতে পারি। এবং আমরা কি করতে পারি, এখান থেকে এই ডাটাটাকে কি ইউজফুলি ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট যদি রেনল্ডস নাম্বারটা ম্যাচ করতে পারি আমাদের এক্সপেরিমেন্টেশনে, এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি। সো তাহলে এখানে তোমাদেরকে যদিও বলা হচ্ছে, বাট আমরা অলরেডি আমরা জানি যে হ্যাঁ ডাইমেনশনালেস অ্যানালাইসিসটা কাজ করে। আচ্ছা, আরেকটা যেটা এই যে আমি বললাম, যে এখানে আমরা আবার এই ডাইমেনশনালেস অ্যানালাইসিস থেকেই বুঝতে পারি আমাদের অন্য কোনো প্যারামিটারের ইফেক্ট আছে কিনা। সেটা কি হবে, এই যে দেখো আমাদের এখানে একটা ছোট্ট করে টেবিল দেয়া আছে, সেটা কি L/D সিলিন্ডারের জন্য। তো সিলিন্ডারের লেন্থের সাথে সিলিন্ডারের ডায়ামিটারের যদি আমরা রেশিওটা দেখি, তাহলে দেখো আমাদের এই যে ইনফাইনাইট সিলিন্ডারের জন্য ড্র্যাগ কোএফিশিয়েন্ট একরকম, ফাইনাইট সিলিন্ডারের জন্য ড্র্যাগ কোএফিশিয়েন্ট কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার সিলিন্ডারের লেন্থের উপরে কিন্তু ড্র্যাগ কোএফিশিয়েন্ট ডিপেন্ডেন্ট, এটা আমরা বুঝে ফেললাম। সিমিলারলি আমাদের এই যে সারফেস রাফনেস, আমরা বলেছিলাম সারফেস রাফনেসেরও আরেকটা ইফেক্ট আছে, তাই না, ড্র্যাগ কোএফিশিয়েন্টের উপরে। আর কোনো টার্মের ইফেক্ট নেই। তো সেটাই আর কি এখানে বলা হচ্ছে, যে দেখো এই যে এক্সাম্পল অফ সাকসেসফুল ডাইমেনশনাল অ্যানালাইসিস, ঠিক আছে, ড্র্যাগ অফ স্মুথ সিলিন্ডার এন্ড স্ফিয়ার, যেগুলো এক্সট্রিমলি লং, সিলিন্ডারটার অ্যাক্সিস যদি এক্সট্রিমলি লং হয়, তাহলে আমরা প্রকাশ করেছি প্রথম আমাদের যে ছবিটা এটাতে। ঠিক আছে, ইনফাইনাইট সিলিন্ডার আমরা যেটাকে বলি। তাহলে এই ডাটাগুলো দেখো বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে, লিকুইডের জন্য হতে পারে, গ্যাসের জন্য হতে পারে। হ্যাঁ, যে আমি বললাম 1 মিলিমিটার বল থেকে শুরু করে সেভারেল মিটার ডায়ামিটার স্ফিয়ার পর্যন্ত সবকিছু থেকেই ডাটাগুলো নিয়ে আমরা এখানে একটা কার্ভে প্রকাশ করে দিতে পারছি। কেন, আমরা ডাইমেনশনলেস করে রিপ্রেজেন্ট করছি তাই। আচ্ছা, এবং এই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা বুঝলাম যে আসলে একটা সিলিন্ডারের জন্য আমরা যখন দেখব, তখন সিলিন্ডারের ড্র্যাগ কোএফিশিয়েন্টটা তিনটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। একটা কি, রেনল্ডস নাম্বার on the diameter of the cylinder, surface roughness of the cylinder, আর হলো গিয়ে length of the cylinder। বুঝছো যে? আচ্ছা, তো এইগুলোকে ডাইমেনশনলেস আকারে আমরা প্রকাশ করেছি। আচ্ছা, আরেকটা কি দেখো, আমরা যেটা দেখতে চাই সেটা হলো সিমিলারিটি এন্ড মডেলিং। আমরা আমাদের যে আরেকটা যে খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে ডাইমেনশনলেস নাম্বারে, সেটা যদি আবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি।
যে দেখো আমরা যেখানে যে ছবিটা দেখছি এটা হলো ব্লেন্ডেড উইং, হ্যাঁ, এয়ারক্রাফটের একটা উদাহরণ। এই ব্লেন্ডেড উইং এয়ারক্রাফটটা দেখো আমরা প্রথমে তারা যে কনসেপচুয়ালাইজেশন করেছে বোয়িং কোম্পানিটা, ঠিক আছে, তাদের এটার নাম দিয়েছে তারা X-48A। নরমালি এই যে এক্স যে সুপারস্ক্রিপ্ট বলা যায় না, আসলে এটা আসলে তো নামের আগেতে থাকে প্রিফিক্স, যদি আমরা বলি এক্স প্রিফিক্স আমাদেরকে বোঝায় যে এটা আন্ডার এক্সপেরিমেন্টেশন, ঠিক আছে, বা আন্ডার ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো তাহলে তার প্রথমে দেখো আমরা প্রসেসটা দেখছি, একটা এয়ারক্রাফট তারা তৈরি করতে চাচ্ছে, প্রসেসটা কি। তো প্রথমে তারা এটা একটা কনসেপ্ট তৈরি করলো। তো এই কনসেপ্ট প্লেনটা কত, 35 ফিট, ঠিক আছে। আচ্ছা, তারা যখন প্রথম এক্সপেরিমেন্টেশন করলো তারা এই 35 ফিট প্লেন না বানিয়ে তারা প্লেনটা বানালো এই যে দেখো 0.85% অফ 35 ফিট। তো তাহলে আমরা যদি একটু হিসাব করি 35 টাইমস 0.5, এটা দেখো এই যে 3 ফিট, আমাদের এই মডেলটা 3 ফিট একটা মডেল। হ্যাঁ, এটা তারা কি করলো এখানে, এটা কিন্তু একদম দেখো মডেলটা ফ্লাইটে আছে, দেখো ফার্স্ট ফ্লাইট। আর ওই যে আমি বলেছিলাম যে আমাদের এয়ারক্রাফটের সামনে অনেকগুলো কি দরকার হয়, আমাদের ডাটা কালেকশনের দরকার। দেখো ডাটা কালেকশন গুলো রিয়েল এয়ারক্রাফটে দেখাই যায় না, কিন্তু ছোট এয়ারক্রাফটে দেখুন এটা কত বড় মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু ফ্লাই করছে, এই অবস্থায় তারা এখানে ডাটাটা কালেক্ট করেছে। এবং তারা আরো একটা প্লেন এক্সপেরিমেন্ট করেছে, সেটা কি X-48C, এটা ছিল X-48B, আরেকটা হলো X-48C, এটা হলো 3% মডেল, ওটা ছিল 0.8% মডেল, এটা হলো 3% মডেল। এই 3% মডেলটা তারা উইং টানেলে হ্যাঁ এক্সপেরিমেন্ট করেছে। তো এই এক্সপেরিমেন্টেশন গুলোর ফলে আমাদের দেখো যে এখানে আমাদের প্রথম যেটা ছিল, এখানে কি দুটো ইঞ্জিন পেছনে, আমাদের ফার্স্ট ফ্লাইটে কিন্তু দেখা যাচ্ছে 3টা ইঞ্জিন, আমাদের উইং টানেলে আবার দেখা যাচ্ছে দুটো ইঞ্জিন। তাহলে কি চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না, ডাটাগুলো নিয়ে তারা একটু একটু চেঞ্জ করছে। এবং আলটিমেটলি তারা কিন্তু এই দুটো ইঞ্জিনই ছিল। এবং এই যে লাস্ট যেটা ভার্সন, ঠিক আছে, এই যে লাস্ট ভার্সন যেটা X-48C, এটা হলো ফার্স্ট ফ্লাইটের আগে এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাও কি 0.85% মডেল। তো এই ইনফরমেশনটা নিয়ে তারা যেটা করেছে, তারা কোনো প্রোটোটাইপ পরে আর বানায়নি এবং তারা কোনো প্রোডাকশনে আসেনি। আমাদের এই প্রসেসটা এই X-48C পর্যন্তই বন্ধ হয়ে গেছে, তাই না। তারা তাদের যে ডাটা, সেই ডাটা তারা কেন বানায়নি বা কি জন্য করেনি, এটা আমাদের যে বোয়িং এয়ারক্রাফট তারাই ভালো জানেন, আমাদের সেটা এখানে মুখ্য না, আমরা প্রসেসটা দেখছি, ঠিক আছে। আচ্ছা, স্ক্র্যাপ এই এক্সপেরিমেন্টেশন এরপর থেকে আর কোনো ডাটা আমাদের কাছে নেই, পাবলিকলি অ্যাভেলেবল না, বোয়িং এর কাছে হয়তো আছে, পাবলিকলি অ্যাভেলেবল না। আচ্ছা, আমরা আরেকটা এয়ারক্রাফটের মডেলিং প্রসেসটা দেখি, সেটা হলো ইউএস আর্মি, তাদের কিন্তু প্রাইভেট অনেকগুলো এয়ারক্রাফট তৈরি করার কি আছে, এটাকে কি বলে, মানে ফাইটার তৈরি করে এরকম অনেকগুলো কোম্পানি আছে। তার একটা কোম্পানির নাম হলো লকহিড মার্টিন। তো আমরা এখানে যে ছবিটা দেখছি এটা হলো এই লকহিড মার্টিনের একটা প্রোটোটাইপ, এটার নাম হলো X-35। এটা একটা মানে এয়ারফোর্স পাইলট কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে, এটাকে সে কি করছে, ম্যানিভার করছে, তাই না। কোথায়, এটা হলো যে এডওয়ার্ড এয়ারবেস ক্যালিফোর্নিয়া। তো এখানে আসলে ইউএস এয়ারফোর্স বিভিন্ন কোম্পানিকে ইনভাইট করেছে যে তোমাদের যদি এরকম প্রোটোটাইপ এয়ারক্রাফট থাকে তোমরা এগুলো আমাদেরকে শো করো, আমরা এই প্রোটোটাইপ এয়ারক্রাফটটাকে কি করব, বাজেট করব, বা আমরা এই প্রোটোটাইপ এয়ারক্রাফটটাকে নিয়ে নিব আমাদের এটাকে কি বলে মাস প্রোডাকশনের জন্য। তো তখন সেখানে এই যে বোয়িং এসেছে, লকহিড মার্টিন এসেছে। তো লকহিড মার্টিনের দুটো এয়ারক্রাফটই আমরা দেখছি, এই যে, ঠিক আছে। আরেকটা হলো X-35B, দুটোই লকহিড মার্টিন দিয়েছিল, একটা হলো X-35 আরেকটা হলো X-35B। তো এই দুটোর মধ্যে থেকে এয়ারফোর্স যেটা চুজ করলো সেটা দুটো মিলিয়ে একটা জিনিস, হ্যাঁ, এবং সেটা তারা
নাম দিল F-35 এবং F-35 তুমি যদি এখন সার্চ করো দেখবে এটা কিন্তু ইউএস আর্মি একটা কমিশনড এয়ারক্রাফট। তো এই F-35 তাদের যে আবার যে তাদের টেকনোলজি কিছু কিছু টেকনোলজি নিয়ে নতুন করে আরেকটা এরকম একটা মডেল বানালো, F-35 মডেলটা বানালো, যেটা তারা মডেল প্রথম যে এক্সপেরিমেন্ট গুলো করছিল সেটা হলো যে একটা ট্রান্সসনিক, হ্যাঁ সনিকের কাছাকাছি যেতে পারে, হ্যাঁ এরকম একটা উইন্ড টানেলে তারা এটা কি করছিল, ডেভেলপ করছিল, সেটার একটা ছবি পাওয়া গেল। তো এই ছবিটাতে একটা জিনিস আমরা দেখে যাই যেটা আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। দেখো এই এয়ারক্রাফটটা হ্যাঁ খুব কিন্তু পলিশড, হেভিলি পলিশড, এত হেভিলি পলিশড এটা কি মিরর মনে হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেটা সেটা কিন্তু এরকম না, অ্যাকচুয়ালটা কিন্তু অনেক ম্যাট, কিন্তু আমরা যেটা টেস্ট করছি সেটা কিন্তু হাইলি পলিশড, ঠিক আছে? এটা ম্যাট, এটা হাইলি পলিশড। আরেকবার আমরা এই ছবিটা দেখেছি সেটাও আমরা একটু লক্ষ্য করে আসি, যেটা আমাদের দরকার হবে। এই যে প্রথমে আমরা যে ছবিটা দেখলাম, এই ছবিটার তো দেখো এই যে এয়ারক্রাফটের যে উইংটা, হ্যাঁ এই উইং গুলো কিন্তু হাইলি পলিশড। রিয়েল এয়ারক্রাফটের উইং কিন্তু এয়ারক্রাফটের বডিতে যে পেইন্ট থাকে উইং গুলোতে কিন্তু সেই পেইন্টই থাকে, বাট এই উইং গুলো কিন্তু হাইলি পলিশড। তো এটা আমাদের লাগবে, আমরা এই ইনফরমেশনটা নিলাম, দে আর হাইলি পলিশড। ওকে, তারপরে কি হলো, এই টেস্ট থেকে তারা আরেকটা প্রোটোটাইপ বানালো এবং এখানে আমাদের একটা টাইম লাইন আছে। দেখো এই যে ফার্স্ট F-35A প্রোটোটাইপ যেটা, সেটা হলো গিয়ে 2006 তারা একটা প্রথম প্রোটোটাইপ বানালো। তাহলে এটা কি ছিল, মডেল থেকে প্রথম প্রোটোটাইপ হলো 2006, প্রথম কমার্শিয়ালি যেটা অ্যাভেলেবেল হলো সেটা হলো 2011-তে। তাহলে এই যে দেখো প্রথমে তারা কি করলো, তারা লকেট মার্টিন থেকে এই দুটো এয়ারক্রাফটের ইঞ্জিন বা দুটো এয়ারক্রাফটের যে পারফরমেন্স সেগুলো বুঝলো, তাদের পছন্দ হলো, কিন্তু তারা নিজেদের মতো করে এয়ারক্রাফটটাকে ডিজাইন করলো। তাহলে এটা কি ডিজাইন স্টেজ, ফার্স্ট স্টেজ। তখন তারা উইং টানেলে জিনিসটা এই মডেলটা ছোট একটা মডেলটা নিয়ে বিভিন্ন টেস্ট করলো, টেস্ট করে প্রথম প্রোটোটাইপ বানালো 2006। এটা কি একদম দেখে যে একজন মানুষ, তাহলে কি এটা অ্যাকচুয়াল সাইজ এবং এটার সাথে এটা কিন্তু দেখতে একই রকম, একদম হুবহু সেম, তাই না? তো এই প্রোটোটাইপটাকে তারা এই প্রায় 5 বছর টেস্টের পরেই তারা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করলো। তো এটাই একটা আমাদের এই যে ডিজাইন স্টেজ, আমরা যখন ইঞ্জিনিয়ার হব ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জিনিস যদি ডিজাইন করি তাহলে এটাই একটা ডিজাইন স্টেপ। তুমি মডেলটা দিয়ে কিছু টেস্ট করবা, সেই টেস্ট করে তুমি একটা প্রোটোটাইপ বানাবা, প্রোটোটাইপে তুমি আবার টেস্ট করে দেখবা তুমি যে টেস্টগুলো করেছো সেগুলো ঠিক ছিল কিনা এবং লাগলে মডিফিকেশন করবা, দেন তুমি অ্যাকচুয়াল প্রোডাকশনে যাবে। তো বোঝা যায় আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে, এটা কি বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হোপফুলি খুব মজা লাগছে তাই না? কি সুন্দর ফাইটার দেখা যাচ্ছে। আশা করছি আমাদের, আমি বললাম তো ফ্লুইড ডায়নামিক্স ইজ এ ভেরি ফ্যাসিনেটিং সাবজেক্ট। হ্যাঁ, তো এটাতে মানে এটাকে কি বলে যে আনলেস ইউ আর এক্সট্রিমলি বোরিং, হ্যাঁ তোমার এটা ভালো লাগবে, তাই না? থাকতে পারে না যে এক্সট্রিমলি বোরিং, সে সবসময় মেলানকলির মধ্যেই বসে থাকে। আচ্ছা যাও, আমরা বেশি গল্প না। ওকে, তো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমরা এটা কেন বোঝার চেষ্টা করলাম, আমরা নেক্সট আমাদের যে স্টেজ গুলো এই স্টেজে আমরা এটাই করার চেষ্টা করবো, আমরা মডেল থেকে প্রোটোটাইপ বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? বা মডেলের ডাটাকে আমরা প্রোটোটাইপে কনভার্ট করার চেষ্টা করবো। এই যে উইন্ড টানেলে যে ডাটাগুলো পাওয়া গেছে সেই ডাটাগুলো দিয়ে এই প্রোটোটাইপটা তৈরি হয়েছে। তো এই স্টেজটা নিয়ে আমরা আমাদের নেক্সট যে পড়াশোনা সেখানে করব। আচ্ছা, তো সেটা কি, সেটাকে বলা হচ্ছে মডেলিং। তো এই মডেলিং এর কিছু পিটফল আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই পিটফলের কারণেই আমরা এই ইনফরমেশনটা নিলাম যে কি মিরর পলিশ করতে হচ্ছে। আচ্ছা দেখো, the engineers must decide whether the viscosity can be neglected, are there significant temperature effects, or surface tension or wall roughness important। এই যে যখন তারা মডেলিং করছে, কেন আমরা প্রত্যেকটা পাই গ্রুপকে যদি রিটেইন করতে চাই, আমরা কি দেখে আসলাম, আমরা ধরো ড্র্যাগ মেজার করতে চাইলাম, ড্র্যাগে আমরা দেখে আসলাম একটু আগে এই যে রেনল্ডস নাম্বার ইম্পর্টেন্ট, সারফেস রাফনেস ইম্পর্টেন্ট, লেন্থ স্কেল ইম্পর্টেন্ট। তাহলে এখানে পাই টার্ম কয়টা, 3টা। আমরা যদি প্রত্যেকটা পাই টার্মকেই আমাদের মডেলিং এ রিটেইন করতে চাই, আমাদের এক্সপেন্স বেড়ে যেতে থাকে, এফোর্ট বেড়ে যেতে থাকে, ঠিক আছে? তো এই জন্য আমাকে একটা জাজমেন্টাল কল দিতে হয় যে আমাকে এই প্যারামিটারটা চেক করতে হবে, পাই টার্মে আছে, বোঝা যায় যে পাই টার্মে দেখা যাচ্ছে,
তাও আমি বলবো যে এটাকে আমার চেক করার দরকার নাই বা এটাকে চেক করলেই হবে। ঠিক আছে, এটাই এই জাজমেন্টাল কল একজন ডিজাইন ইঞ্জিনিয়ার দিতে পারে। আচ্ছা, তো যখন আমাদের এই প্যারামিটার গুলো সিলেক্ট হয়ে যায় এবং ডাইমেনশন অ্যানালিসিস করা হয়, তাহলে আমাদের তখন এই সিমিলারিটি বের করতে হয় যে মডেলে আমি যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটাকে আমি কিভাবে প্রোটোটাইপে কনভার্ট করতে পারবো, সেটাকে বলা হচ্ছে অ্যাচিভ। ওয়ান সিক্স টু অ্যাচিভ দ্য সিমিলারিটি বিটুইন মডেল এন্ড প্রোটোটাইপ। আচ্ছা, তো আমরা যখন সাফিসিয়েন্ট টেস্টিং করি, আমার কাছে যদি মডেল ডাটা থাকে তাহলে আমরা সেটা ডাটা দিয়ে এরকম রিপ্রেজেন্ট করতে পারি যে এই যে পাই 1 প্যারামিটারটা ইজ এ ফাংশন অফ পাই 2, পাই 3 এরকম করতে করতে পাই k। তো এখন এই মডেল আর প্রোটোটাইপের মধ্যে আমার সিমিলারিটি আমি তখনই পাবো যখন এই যে ফ্লো কন্ডিশনস ফর এ মডেল টেস্টেড আর কমপ্লিটলি সিমিলার ইফ অল দ্য রিলেভেন্ট, এই যে আমি পাই k পর্যন্ত পাই টার্মগুলো বের করলাম, সেটা all the relevant dimensionless parameter have the same corresponding values for the model and prototype। তার মানে মডেল ডাটা টেস্ট করে আমি যে কয়টা পাই টার্ম পেয়েছি প্রত্যেকটা পাই টার্মকে আমার প্রোটোটাইপের সমান করতে হবে। দ্যাট ইজ if pi2 of the model equals to pi2 of the prototype, pi3 of the model equals to pi3 of the prototype, and so forth, then only pi1 of the model will be equals to pi1 of the prototype। আমরা তাহলে যদি এটা একটু ইকুয়েশন দিয়ে দেখি যে আমি মডেলের ডাটা থেকে পেলাম মডেলের ড্র্যাগ কোএফিসিয়েন্ট ইজ এ ফাংশন অফ মডেলের রেনল্ডস নাম্বার, is a function of মডেলের সারফেস রাফনেস and is a function of মডেলের লেন্থ স্কেল। তাহলে এই ড্র্যাগ কোএফিসিয়েন্টটা আমি প্রোটোটাইপে তখনই প্রজেক্ট করতে পারবো যখন আমি ইনশিওর করব প্রোটোটাইপের রেনল্ডস নাম্বার মডেলের সমান, প্রোটোটাইপের সারফেস রাফনেস মডেলের সমান, মডেলের সারফেস রাফনেসের সমান, প্রোটোটাইপের লেন্থ স্কেল মডেলের লেন্থ স্কেলের সমান। তাহলেই শুধু আমরা বলতে পারবো যে এটার ড্র্যাগ কোএফিসিয়েন্ট আর ওটার ড্র্যাগ কোএফিসিয়েন্ট সমান। বুঝা যায় আমার কথাটা কি বোঝা যায়? আরেকটু ক্লিয়ার হবে হয়তো আমরা আরো কিছু ডাটা পেলে। ওকে, ঠিক আছে। তো এই যে এটা তাহলে কি, এটাকে বলে কমপ্লিট সিমিলারিটি। তো এই কমপ্লিট সিমিলারিটিটা আসলে অ্যাকচুয়ালি পসিবল না। কেন না? আমরা একটু আগে যে দেখলাম যে তাহলে আমাদের কি সবগুলো সমান হতে হবে, তাহলে লেন্থ স্কেল কি রেশিও গুলো সমান হতে হবে। তাহলে এখন মডেলের লেন্থ স্কেল প্রোটোটাইপের যখন 3%, তাই না, আমরা একটু আগে একটা দেখলাম না যে এটা কি, এটা 3% স্কেল। তো মডেলের লেন্থ স্কেল যখন প্রোটোটাইপের 3%, তাহলে আমার মডেলের সারফেস রাফনেসও হইতে হবে প্রোটোটাইপের 3%। তো এই সারফেস রাফনেস কি প্রোটোটাইপের 3% করা যায়? করা যায় না, কিন্তু এই যে চেষ্টা করা হচ্ছে এখানে হাইলি মিরর পলিশ করে চেষ্টা করা হচ্ছে সারফেস রাফনেসটা কাছাকাছি নেওয়ার জন্য। তো এটাই এখানে বলা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যাল না, টোটাল সিমিলারিটি আর কমপ্লিট সিমিলারিটি প্র্যাকটিক্যাল না। তো ইঞ্জিনিয়াররা নরমালি সেটেল করে এই যে 3 ধরনের সিমিলারিটিতে। ঠিক আছে, একটা কি জিওমেট্রিক, কাইনেমেটিক এন্ড ডাইনামিক, এই সিমিলারিটি গুলোতে সেল করে। আরেকটা আছে থার্মাল সিমিলারিটি। তো এটা নরমালি আমাদের টেম্পারেচার সমান রাখলেই সমান হয়ে যায়। তো এটা নিয়ে আমরা কথা বলবো না এখানে, আমরা এখানে জিওমেট্রিক, কাইনেমেটিক এন্ড ডাইনামিক সিমিলারিটি নিয়ে কথা বলবো। তো হোয়াট ইজ জিওমেট্রিক সিমিলারিটি? জিওমেট্রিক সিমিলারিটি হলো যে আমাদের লেন্থ ডাইমেনশন মাস্ট বি এনশিওরড বিফোর এনি সেন্সিবল মডেল টেস্টিং ক্যান বি প্রসিড। মানে কি, মডেল আর প্রোটোটাইপ জিওমেট্রিক্যালি সিমিলার হবে if and only if all body dimension of 3 coordinates have the same linear scale ratio। ঠিক আছে, ওই যে আমি বললাম যে তোমার যদি এটাকে কি বলে একটা 3% মডেল হয় তাহলে সেটার উইং ও প্রোটোটাইপের 3% হবে, লেন্থ ও প্রোটোটাইপের 3% হবে, সারফেস রাফনেস ও প্রোটোটাইপের 3% হবে। তো অ্যাঙ্গেল আবার সেম থাকবে। অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি 10 ডিগ্রি হয়, বা আমি একটু বড় করে বলি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ অ্যাটাক 3 ডিগ্রি হবে না, এখানে অ্যাঙ্গেল অফ অ্যাটাক 30 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গেলস গুলো প্রিজার্ভ করতে হয়, ফ্লো ডাইরেকশন গুলো প্রিজার্ভ করতে হয়, ওরিয়েন্টেশন এন্ড মানে প্রোটোটাইপ মডেলের ওরিয়েন্টেশন গুলো আইডেন্টিক্যাল হতে হয়। কিরকম, আমরা যদি একটু ছবি দিয়ে দিই, এই যে দেখো এটা থেকে এটা কত 1/10 স্কেল। তো তাহলে এটার যে কর্ড লেন্থ,
8 মিটার, এটা হয়ে গেল 0.8 মিটার। এর থিকনেস 1 মিটার, তাহলে এটা হয়ে গেল 0.1 মিটার। এটার যে উইথ এটা হলো 40 মিটার, তাহলে এটা হয়ে গেল 4 মিটার। বাট এটার অ্যাঙ্গেল অফ অ্যাটাক 10 ডিগ্রি, এটারও অ্যাঙ্গেল অফ অ্যাটাক 10 ডিগ্রি। এরকম যদি হয় তাহলেই আমরা বলবো যে এটা কি জিওমেট্রিক্যালি সিমিলার। তাহলে ওই যে আরেকটা ব্যাপার যে model nose radius must be 1/10 as the large and model surface roughness must be 1/10 as the large and so on. এটা হলো জিওমেট্রিক সিমিলারিটি। আমরা যে কোনো ধরনের টেস্টিং এর আগে আমাকে প্রথমে ইনশিওর করতে হবে জিওমেট্রিক্যালি তারা সিমিলার কিনা। যখন জিওমেট্রিক্যালি তারা সিমিলার হলো, দেন আমি নেক্সট সিমিলারিটি খুঁজবো, সেটা কি কাইনেমেটিক্যালি সিমিলার হতে হবে। তাহলে কি Kinematic similarity requires that the model and prototype have the same length scale ratio, has the same length scale ratio and the same time scale ratio. Etar resultটা কি হয়? Velocity scale ratio must be same. এটাকে যদি আমরা একটু ডিফাইন করি, the motions of two systems are kinematically similar if homologous particles lie at homologous point at homologous time. তো এটা কি রকম আমরা ছবি দিয়ে দেখলে বেশ ভালো বুঝতে পারবো যে এটা কি, এখানে আমাদের প্রোটোটাইপ এবং এটা আমাদের মডেল। তাহলে এই যে আমরা ভিজুয়ালি বুঝতে পারছি যে একই রকম, হ্যাঁ, ভেক্টর গুলো দেখতে একই রকম হচ্ছে। সো এটা হলো ওয়েভ। তো ওয়েভটা আমরা স্মল স্কেলে যখন করে নিয়ে আসছি তখন আবার এই যে ভেক্টর গুলো দেখতে একই রকম হচ্ছে। সো তাহলেই আমাদের এটাকে আমরা কি বলবো, কাইনেমেটিক্যালি সিমিলার। আচ্ছা, আমাদের এই রিলেশনটা যদি আমরা একটু দেখি কিভাবে হয়। flows with no free surface are kinematically similar with independent length and time scale ratio, but free surface flow kinematically similar হবে ফ্রড নাম্বার দিয়ে। এটাকে আমরা রিলেট করি ফ্রড নাম্বার দিয়ে, এটা আমাদের একটু লাগবে, সামনে আমরা দেখব। তো কাইনেমেটিক সিমিলারিটি এবং জিওমেট্রিক সিমিলারিটি থাকলেই আমরা ডাইনামিক সিমিলারিটি এক্সপেক্ট করতে পারি। দেখো এই যে dynamic similarity exists when the model and the prototype have the same length scale ratio, time scale ratio and force scale ratio. তার মানে কি ডায়নামিকলি সিমিলার হতে হলে তাকে অবভিয়াসলি জিওমেট্রিক্যালি সিমিলার হতে হবে, তাকে অবভিয়াসলি কাইনেমেটিক্যালি সিমিলার হতে হবে। দ্যাট ইজ জিওমেট্রিক সিমিলারিটি ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট, দেন ডায়ামেট্রিক সিমিলারিটি এক্সিস্ট সাইমালটেনিয়াসলি উইথ কাইনেমেটিক সিমিলারিটি if the model and prototype forces and pressure coefficients are identical. তাহলে আমাদের এইটা ডায়নামিক্যালি সিমিলার আমরা যদি দেখি, এই যে আমরা ওটা একটু পরে দেখছি, আগের স্লাইডটা এটা আমরা দেখে আসছি। যে দেখো এই যে একটা সুইচ গেট দেখা যাচ্ছে, এখান থেকে ওয়াটার বের হয়ে আসতেছে। তো ডায়নামিক্যালি সিমিলার হবে দেখো যে যদি মডেল এন্ড প্রোটোটাইপ yield আইডেন্টিক্যাল হোমোলোগাস ফোর্স পলিগন। দেখো একটা পয়েন্টে তার ফোর্স পলিগন এখানে যেরকম দেখতে এখানেও সেরকমই দেখতে। মডেল আর প্রোটোটাইপে যদি ফোর্স পলিগন সমান হয় তাহলে আমরা ডায়নামিক্যালি সিমিলার বলে থাকি। ঠিক আছে, তো আমরা যে ফোর্স অ্যানালাইসিস যখন করছি মডেলের ড্র্যাগ ফোর্সের সাথে প্রোটোটাইপের ড্র্যাগ ফোর্স, তাহলে এদেরকে কি হতে হবে, ডায়নামিক্যালি সিমিলার হতে হবে। তো এই মডেল আর প্রোটোটাইপ কোন ফ্লুইডে বা কোন ধরনের ফ্লুইডে আছে তার উপরে ডিপেন্ড করে আমরা ডায়নামিক সিমিলারিটির জন্য এই টেবিলটা মনে রাখতে পারি। কি ডায়নামিক্যালি সিমিলারিটি ইজ এনশিওরড ইফ ফর compressible flow model and prototype have same Reynolds number and Mach number and specific heat ratio compressible flow এর জন্য। যদি ইনকম্প্রেসিবল ফ্লো হয়, যদি ফ্রি সারফেস না থাকে, তাহলে মডেল এন্ড প্রোটোটাইপের যদি রেনল্ডস নাম্বার সেম হয় তাহলেই তারা ডায়নামিক্যালি সিমিলার। যদি ফ্রি সারফেস থাকে তাহলে আবার আমাকে দেখতে হবে রেনল্ডস নাম্বার সেম কিনা, ফ্রড নাম্বার সেম কিনা, এবং যদি আমার দরকার পড়ে আমি ওয়েবার নাম্বার এবং দ্যাট ইজ কেভিটেশন নাম্বার, দ্যাট ইজ অয়লার্স নাম্বার, ওয়েবার নাম্বার এবং অয়লার্স নাম্বারও সেম কিনা এটা আমি চেক করব। তো তাহলে ডায়নামিক্যালি আমি যদি সিমিলার করতে চাই আমাকে প্রথমে বুঝতে হবে আমার ফ্লো কন্ডিশন কি, কম্প্রেসিবল আর ইনকম্প্রেসিবল। এরপরে কম্প্রেসিবলের জন্য আমার একটাই এটাকে কি বলে কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট বলছি, একটাই আমার চেকিং, সেটা কি আমাকে রেনল্ডস নাম্বার, মাক নাম্বার, স্পেসিফিক হিট রেশিও সমান হতে হবে। ইনকম্প্রেসিবল ফ্লোর জন্য আমার চেকিং দুইটা, ফ্রি সারফেস আছে না নাই, দ্যাট ইজ কি ইন্টারনাল ফ্লো আর ওপেন চ্যানেল ফ্লো। ইন্টারনাল ফ্লোর জন্য আমি রেনল্ডস নাম্বার চেক করলেই হয়ে যাচ্ছে। ওপেন চ্যানেল ফ্লোর জন্য আমাকে ফ্রড নাম্বার, রেনল্ডস নাম্বার এবং যদি দরকার হয় ওই যে আমরা বলে আসলাম ওয়েবার নাম্বার কখন ইম্পর্টেন্ট, অয়লার্স নাম্বার কখন ইম্পর্টেন্ট, সেগুলো যদি দরকার হয় তাহলে আমি সেগুলো চেক করব। আচ্ছা, সো তাহলে আমরা একটা টেস্টিং এ চলে যাই।
টেস্টিং আমরা যে দেখতে চাই যে কি হয়। এখন এই পারফেক্ট ডায়নামিক সিমিলারিটি আমরা যেটা দেখলাম, এই সিমিলারিটি পাওয়া যাবে কখন? ঠিক আছে, সেটা কি? একটা ফ্রি সারফেস ফ্লোর জন্য আমরা কিন্তু এই ফ্লোটা ফ্রি সারফেস দেখছি, ফ্রি সারফেস ফ্লো। তাহলে আমাদের পারফেক্ট সিমিলারিটি পাওয়া যাবে কখন? যে আমার রেনল্ডস নাম্বারও সমান হবে, ফ্রড নাম্বারও সমান হবে, তাহলেই পাওয়া যাবে, তাই না? এটা কি এই যে ফ্রি সারফেস আছে না, বুঝতে যায়? এটা তো ফ্রি সারফেস সাইন, বুঝতে যায় কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্রি সারফেস সাইনের জন্য আমরা বুঝলাম কি ইনকম্প্রেসিবল ফ্লো অবভিয়াসলি ফ্রি সারফেস আছে, তাহলে একবার রেনল্ডস নাম্বার আর ফ্রড নাম্বার সেম হতে হবে। আমার এই সুইচ গেটের ওয়েবার নাম্বার এবং ক্যাভিটেশন নাম্বার দরকার নেই, তাহলে এই দুটো সেম হতে হবে। তো এই দুটো সেম করাটা ইজ মোর দ্যান এ ড্রিম দ্যান রিয়ালিটি, সরি, মোর অফ এ ড্রিম দ্যান রিয়ালিটি। কেন? কারণ আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো কি হয়। আমরা আসলে টেস্ট করি কিসে? হয় ওয়াটার দিয়ে টেস্ট করি অথবা আমরা এয়ার দিয়ে টেস্ট করি। কেন? এটা হলো চিপেস্ট ফ্লুইড অ্যাভেলেবল। তাহলে এখন আমরা একটা হাইড্রোলিক মডেল চিন্তা করলাম যার ফ্রি সারফেস আছে এবং যেটার জন্য ডায়নামিক্যালি সিমিলারিটির জন্য আমার ফ্রড নাম্বার সিমিলার হতে হবে, রেনল্ডস নাম্বার সিমিলার হতে হবে। আমি যদি ইকুয়েশন গুলো লিখি, আমার ফ্রড নাম্বার সিমিলার হবে, ফ্রড নাম্বার ইকুয়েশন একদম ভি স্কয়ার জি বাই এল, এই দুটো সমান হলে রেনল্ডস নাম্বার ইকুয়েশন আমার ভি এল বাই নিউ, এটা আমার রেনল্ডস নাম্বারের ইকুয়েশন। তো এখন দেখো আমাদের এই যে বোথ ভেলোসিটি এন্ড লেন্থ আর কনসিডারড বাই ফ্রড নাম্বার আছে, তাহলে আমাদের একটা গিভেন লেন্থ স্কেল রেশিওর জন্য, ঠিক আছে, রেনল্ডস নাম্বার অনলি ট্রু হবে কিভাবে? দেখো আমরা মডেল আর প্রোটোটাইপের মধ্যে একটা কি লেন্থ স্কেল রেশিও পেয়ে গেলাম। তাহলে লেন্থ স্কেল রেশিও যখন আমি জানি, ফ্রড নাম্বারের জন্য আমার ভেলোসিটি স্কেল রেশিও সেরকম করতে হবে। আমি করে ফ্রড নাম্বারটাকে সমান করলাম। ফ্রড নাম্বারটাকে যখন আমি সমান করলাম, তখন আমার মডেল আর প্রোটোটাইপের লেন্থ স্কেল রেশিও ফিক্সড, ভেলোসিটি স্কেল রেশিও ফিক্সড। আমি রেনল্ডস নাম্বার সমান করার জন্য শুধুমাত্র তাহলে কি ফ্লুইডের ভিসকসিটি চেঞ্জ করতে পারি। তো এই ফ্লুইডের ভিসকসিটিটা তখন কি হইতে হবে? যে দেখো আলফা টু দি পাওয়ার 3/2 এই লেন্থ স্কেলের জন্য। দেখো যে ফর এ 1/10 স্কেল মডেল, if the prototype working fluid is water, then one needs a fluid with only 0.032 times kinematic viscosity of water to achieve dynamic similarity. তো এই ভিসকসিটির কোনো প্র্যাকটিক্যাল ফ্লুইড নেই। তো তখন কি করা হয়? তখন দুটোর জন্য আসলে ওয়াটার ইউজ করা হয়। তাহলে আমার রেনল্ডস নাম্বার আমরা ভায়োলেট করলাম, রেনল্ডস নাম্বার সিমিলারিটি থাকলো না, কিন্তু ফ্রড নাম্বারের আমরা সিমিলারিটি রাখলাম, এটা আমরা কনস্ট্যান্ট রাখলাম যেহেতু এটা ডমিনেন্ট প্যারামিটার ইন ফ্রি সারফেস ফ্লো। তারপরে আমরা কি করি? তারপরে আমরা যে কাজটা করি যে আমাদের রেনল্ডস নাম্বার অফ দ্য মডেল ফ্লো টিপিক্যালি অনেক লার্জ হয়, তাই না? আমার মডেলের সাইজ বড় হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি রো ভি ডি, তো ডি যদি বড় হয়ে যায় আমার রেনল্ডস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো রো লো রেনল্ডস নাম্বার যে ডাটা আমরা মডেলের জন্য পেলাম, এই ডাটাকে আমরা কি করি? আমরা এস্টিমেশন করি, এক্সট্রাপোলেট করে হাই রেনল্ডস নাম্বার নিয়ে যাই। কিন্তু যেহেতু আমার এক্সাক্ট সিমিলারিটি আমি রাখতে পারি নাই, আমার এখানে কি আসে? একটা আনসার্টেনিটি চলে আসে। তো এই যে আনসার্টেনিটিটা, এই আনসার্টেনিটিটাই আমরা বললাম যে দেখো এই যে আমরা প্রথম যখন প্রোটোটাইপ দেখলাম সেটা হলো 2006, কিন্তু আমরা প্রথম যখন কমার্শিয়ালি এই যে ফার্স্ট ডেলিভার্ড F-35 সেটা কখন? 2011। এই যে আনসার্টেনিটি গুলো আমার মডেল থেকে প্রোটোটাইপে ছিল, তখন প্রোটোটাইপে আমরা এই জোনে টেস্ট করি, কি করলাম? এই আনসার্টেনিটিটা দূর করি। এটাই আসলে আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট কি? আমরা যদি এরোডাইনামিক মডেলের ক্ষেত্রে দেখি, তাহলে কি হলো কি আমার রেনল্ডস নাম্বার আর মাক নাম্বার আগের বারের মতো যদি আমরা দেখি যে প্রোটোটাইপ অবভিয়াসলি এয়ারে অপারেশন হবে, তাহলে আমার একটা উইন্ড টানেল দরকার, লো ভিসকসিটি এন্ড হাই স্পিড অফ সাউন্ড। তো লো ভিসকাস ফ্লুইড এবং যেটাকে হাই ভেলোসিটিতে আমরা নিতে পারি এরকম ফ্লুইড হলো হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা কি হবে? এক্সপেন্সিভ এন্ড এত হাই ভেলোসিটিতে আমার যদি কোথাও একটু ফ্রিকশনের কারণে হিট হয়ে যায়, এটা কি পুরো এক্সপ্লোসিভ হবে। তো তাহলে এটা আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা করা যায়, এইটা আবার ওই যে আগের বারের মতো এটাকে ঠিক দুটোই পাওয়ার জন্য মাক নাম্বার এবং রেনল্ডস নাম্বার কি করা যায়? আমরা এটাকে প্রেসারাইজড করতে পারি। প্রেসারাইজ করে আমরা এটাকে কি করতে পারি? এয়ারকে প্রেসারাইজ করে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি। তো সেটাও আমাদের মানে 1/10 স্কেলের উপরে চলে গেলেই আর আমরা প্রেসারাইজ করেও এটা আমরা
রেনল্ডস নাম্বারটা ঠিক রাখতে পারি না। সো তাহলে এখানেও আবার রেনল্ডস নাম্বারটা, যেহেতু আবার কম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে মাক নাম্বার মোর ইম্পর্টেন্ট, আমরা মাক নাম্বারটা ঠিক রাখার চেষ্টা করি, আমরা এখানেও রেনল্ডস নাম্বারের ভায়োলেশন করি এবং আবারও সেটা এক্সট্রাপোলেশন করে আমরা একটা আনসার্টেনিটি থাকে, পরে সেই পুরোটাই পেজে আমার সেই আনসার্টেনিটিটা চলে যায়। ঠিক আছে, তো তাহলে এই আমরা মডেলিং এবং এই ব্যাপারটা বুঝলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এই প্রবলেম সলভ করে আমরা আমাদের কনসেপ্ট গুলোকে আরো একটু ক্লিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে।